ভয়াবহ বন্যার কবলে 12 জেলা। কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে খুঁজতে সকাল হয়েছে, তারপর আমাদেরকে পাইছে। আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসেন, এখানে খাবারের খুবই সংকট। বাঁধ খুলে দেওয়ার আগাম সতর্কবার্তা না দেয় ক্ষোভ উপদেষ্টার অভিযোগ নাকচ ত্রিপুরার। এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা, এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে, ভুল বুঝেছে। কাউকে বিশেষ সুবিধা না দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক গড়বে বিএনপি। ভারত বিরোধী মনোভাব রুখতে মোদীকে উদ্যোগ নেওয়ার আহ্বান। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়ছে প্রবাসী আয়, একদিনে দেশে এলো $109 মিলিয়ন রেমিট্যান্স। স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আসলামী। প্রিয় দর্শক, দেখছিলেন বসুন্ধরা টিভি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। এখনও পানিবন্দী ফেনীর কয়েক লাখ মানুষ। নতুন করে প্লাবিত হয়েছে শহর এলাকা। খাদ্য, পানি ও বাসস্থান সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে পানিবন্দী মানুষ। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক সহ সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তি পৌঁছেছে চরমে। সেনা, নৌ ও কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ স্বজনদের সন্ধানে ভিড় বাড়ছে শহর এলাকায়। ছাগল নাইয়ের দিকে অনেক মানুষ বলে নিখোঁজ, অনেক মানুষের বলে লাশ ভাইসে আসছিল। কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে খুঁজতে সকাল হয়েছে, তারপর আমাদেরকে পাইছে। আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসেন, এখানে খাবারের খুবই সংকট। মানুষের আর্তনাদি বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থেকে রেস্কিউ টিমের মাধ্যমে উদ্ধার হয়ে এসেছেন এই বন্যা দুর্গতরা। আমার ছেলে, মেয়ে, বউ, বাচ্চা কে কোথায় আছে জানি না, আছে কিনা মরে গেছে সেটাও আমরা জানি না। সবাই খুব দুরবস্থা আছে। যদি পারেন আপনারা সবাই হেল্প করেন, একে অপরের পাশে দাঁড়ান। আমরা সবাই এখন অসহায়, আমাদের কিছুই নাই। এসব এলাকায় বেশিরভাগ বাড়িঘরই এখন পানির নিচে। বাড়ির ছাদে, স্কুলে, কলেজে আশ্রয় মিলছে অনেকের, কিন্তু নেই পর্যাপ্ত খাবার। এই খাদ্য সংকট পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। ওইখানে আমরা যেগুলো নিয়ে গেছি এগুলো ইনাফ পরিমাণে না, এই জায়গায় আরো অনেক হিউজ পরিমাণে খাবার লাগবে। কেউ উদ্ধার হতে পারছে না, ওখানে কোনো বোটও যাচ্ছে না। সিঁড়ির রুমে আটকে আছে, তারপর অনেকে আছে ছাদের উপরে আটকে আছে, সেখানে পানি। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর প্রায় 95% এলাকা। পানি ঢুকেছে শহরের ভেতরেও, তলিয়েছে সরকারি অফিস, স্কুল, আশ্রয় কেন্দ্র সহ হাসপাতালও। পানিতে সহায় সম্বল হারানো এসব মানুষ খুঁজছে উঁচু জায়গা, নিরাপদ আশ্রয়। আমার বাইরে আজকে 5 দিন, আমি কোনো খোঁজ পাইতেছি না। এখানে আসছি যে এখানে আজকে 3 দিন। 10 ফিট ডুবে গেছে, এখন আমরা 3 তলায় অবস্থান করতেছি। খুব করুণ অবস্থা এখন। পানি এলেও রেল চলে না, আর যাইতেই পারিনি। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক সহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এখানে। ফলে এলাকার বাইরের স্বজনরাও যোগাযোগ করতে পারছেন না। অনেকেই গলা পানিতে সাঁতরে চেষ্টা করছেন স্বজনদের সন্ধান পেতে। ফেনী রেলগেটে আছে আমি এখন। আশেপাশে সব কয়টি এলাকা তলিয়ে গিয়েছে। শেষ মুহূর্তে তারা খাবার সংকটে পড়ে, পানির সংকটে পড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে। সদরে যতটুকু জায়গা শুকনো রয়েছে সেখানে এসে ভিড় জমাচ্ছে। মাসুদ সুমন, নিউজ 24, ফেনী। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে ডুবেছে দেশের 12 জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় বলছে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 13 জন। ক্ষতিগ্রস্ত অন্তত 45 লাখ ও পানিবন্দী প্রায় 9 লাখ মানুষ। তবে 48 ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার আভাস মিলেছে। ত্রিপুরা থেকে উজানের পানি ও ভূপ্রাকৃতিক কারণে এই ভয়াবহ বন্যা, যার প্রকোপে ক্ষতিগ্রস্ত অন্তত 45 লাখ মানুষ। আকস্মিক এই বন্যার পূর্বাভাস থাকলেও সতর্কবার্তা পায়নি বন্যা কবলিত এলাকাবাসী। সচিবালয় দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব জানান, এখন পর্যন্ত মোট 13 জন মারা গেছেন। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় 9 লাখ মানুষ। তাদের উদ্ধারে একযোগে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সংস্থা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1,88,000 মানুষকে। 3,160টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে 1,88,739 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 72 ঘন্টায় দক্ষিণ উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং 26 আগস্টের পর বৃষ্টি কমার সম্ভাবনা আছে। আগামী 72 ঘন্টায় আমাদের বৃষ্টিপাতের যে পরিস্থিতি, বিশেষ করে আমাদের পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলে এবং আমাদের দেশের ভূখণ্ডের ভেতরেও যে বৃষ্টিপাত, সেটা কিন্তু আগামী 72 ঘন্টায় উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত যেরকম হচ্ছে সেরকমই হবে। ভারতের বাঁধ খুলে দেওয়া প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড বলছে, কাঠামোগত তথ্য দেয়া নেয়ার বিষয়টি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় নেই। কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আলোচনা করা হয় না। আগামী 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আগাম সতর্কতা ছাড়াই ভারত ড্যাম খুলে দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার ডুম্বুর পানি প্রকল্পের পানি ছাড়া নিয়ে লোকচুরির কোনো বিষয় নেই। বাংলাদেশের কোনো প্রতিনিধি পানি বিদ্যুৎ প্রকল্পটি ঘুরিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা। এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে, ভুল বুঝেছে, কোনো নিউজ আইটেম বোধ দেখেছে তারা, সেই জন্য এরকম করেছে। এই জন্য সবাইকে বলবো, সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত। পরবর্তী সময় ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল। সতর্কীকরণ কোনো বিষয় নয়, আবহাওয়াবিদরা বলবে কি হবে না হবে। কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি। এদিকে দলটি মনে করে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব যাতে না গড়ে ওঠে, সেজন্য এখনই উদ্যোগ নেওয়া উচিত মোদী সরকারের। দলের ধারাবাহিক কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের সাথে বৈঠক করে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে তা বৈঠকে উঠে আসে। আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। বিটুইন দুই দেশের মধ্যে এবং পুরো রিজিয়নের মধ্যে আমরা সহযোগিতা করব। বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, বিএনপি মনে করে কোনো একক ব্যক্তি নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা উচিত ভারতের। বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন, যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোনো ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে। এদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আবারও ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক। ফজলা রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। 20 আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $109 মিলিয়ন। এছাড়া চলতি আগস্ট মাসের প্রথম 20 দিনেই দেশের আসা রেমিটেন্স প্রবাহ বেড়েছে 36%। হাসিনা সরকারের শেষ কিছুদিন এবং আগস্টের শুরুতে থমকে যায় দেশের রেমিটেন্স প্রবাহ। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 360 ডিগ্রি মোড় নেয় রেমিটেন্স আসার গতি। গত 20 আগস্ট একদিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $109 মিলিয়ন। দেশে রেমিটেন্স আগমনে বড় ধাক্কা লাগে জুলাই মাসে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এর জেরে জারি হয় কারফিউ। ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় 16 জুলাই থেকে থমকে যায় প্রবাসী আয়ের প্রবাহ। তবে
গণ অভ্যুত্থানের সরকার পতনের পর থেকে বৈধ পথে রেমিটেন্স আসার গতি বাড়তে শুরু করেছে। রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম 10 দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন 48,27,70,000 মার্কিন ডলার। একদিকে গত 20 আগস্ট একদিনেই 109 মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগস্টের 20 তারিখ পর্যন্ত দেশে এসেছে 1.53 বিলিয়ন ডলার, যা আগের বছরে আসা রেমিটেন্সের তুলনায় 36% বেশি। আগের বছরের একই সময়ে দেশে এসেছে 1.12 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মোতাবেক গত 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 38,71,20,000 ডলার এবং 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে 65,14,00,000 ডলার। যুক্তরাজ্যে জিসিএসই পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট না হলেও বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। বরাবরের মতো এবারও সন্তোষজনক ফলাফল করায় সন্তুষ্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বরাবরের মতো এবারে ভালো ফলাফল করেছে ইসলামিক ধারার স্কুল জামিয়াতুল স্কুলের শিক্ষার্থীরা, যাদের অনেকেই কুরআনে হাফিজ। এছাড়া লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মালবারি স্কুল গত বছরের তুলনায় ভালো ফলাফল করেছে। শিক্ষার্থীদের ফলাফলে দারুণ খুশি অভিভাবক ও শিক্ষকরা। 23 আগস্ট মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান ছবিটি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আগামী 23 আগস্ট তুফান মুভি রিলিজ হচ্ছে। সমস্ত প্রবাসী ভাইদের কাছে আমাদের অনুরোধ, সারা বিশ্বে যেরকম ভাবে তুফানের ঝড় তুলেছে, ইনশাল্লাহ আমরা সমগ্র মালয়েশিয়ান প্রবাসীরা এই ছবিটাকে এনজয় করব। এই উদ্যোগটা তখনই সফল হবে যখন প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই সিনেমা দেখতে আসবে হলে এবং সবাই দলে দলে যোগ দিবে। সৌদি আরব রিয়াদে ফুটবল প্রেমিকদের নিয়ে প্রবাস বাংলা ফুটবল টিম আয়োজন করে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। শত কাজের মাঝে এমন আয়োজনে খুশি প্রবাসীরা। এসব রেমিটেন্স যোদ্ধারা মনে করেন এমন আয়োজন কাজের ক্ষেত্রে আরও উৎসাহ সৃষ্টি করবে। টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করে। ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আমাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। ফুটবল নৈপুণ্য রিয়াদের মাটিতে আমরা আবারও দেখতে চাই। এই প্রত্যাশা নিয়ে আমাদের আসলে এই বর্ণ টিভি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজন। আশা করি প্রতি বছর আমরা এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকব। প্রবাসী সংবাদে নিচ্ছে বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাসী নিউজ 24-এ। দুর্যোগে যেন আরও ঐক্যবদ্ধ বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বানভাসীদের জন্য। এদের কেউ যেমন উদ্ধার তৎপরতা চালাচ্ছে দুর্গত এলাকায়, তেমনি নিজের আয়ের অংশ তহবিলে দিতে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। নতুন বাংলাদেশের এই সংহতি আরও সংহত করছে ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণকে। সবাই ছুটছেন বন্যা দুর্গত এলাকায়, লক্ষ্য একটাই, মানুষের পাশে দাঁড়ানো। পানিবন্দী মানুষকে নিরাপদে নিতে সারা দেশ এখন এক কাতারে। দুর্যোগ দুর্বিপাকে ঐক্যবদ্ধ বাংলাদেশের এজন্য উজ্জ্বল দৃষ্টান্ত। একদল যখন উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, অন্যরা তখন নগদ অর্থ আর খাদ্য সংগ্রহে দিনরাত এক করে কাজ করছেন। গত 2 দিন দিনমজুর রিক্সা শ্রমিক থেকে উচ্চবিত্ত সবার আনাগোনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সহায়তায় গত 2 দিনে নগদ অর্থের পাশাপাশি শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ, যেখানে বিস্কুট, চিরা, মুড়ি, স্যালাইন, পানি সহ কবলিত এলাকার মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আনছেন তারা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের শুকনা খাবার, চিরা, গুড়, মুড়ি সহ ফার্স্ট এইড মেডিসিন কিন্তু তারা এসে দিয়ে যাচ্ছে। আপনি 30 কেজি খেজুর দিয়েছি আজকে ফার্স্ট এইড নিয়ে আসছি এবং আমি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকতে চাই ওদের সাথে। সর্বস্তরের জনগণ কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে এসেছে। দেশের বিভিন্ন জায়গায় এমন নজির স্থাপন করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। জন্মাষ্টমী উদযাপনের খরচ কমিয়ে বর্ণাঢ্যদের সহায়তার ঘোষণা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। সারা বাংলাদেশে যেখানে যেসব জেলা বন্যা দুর্গত, সেসব জেলায় জন্মাষ্টমী উৎসবের ব্যয় কাটেল করে আমরা এই টাকা বন্যার্তদের সাহায্যার্থে বিতরণের উদ্যোগ নিয়েছি।
উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়েছেন এবং ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিপুল সহযোগিতার প্রয়োজন বিবেচনায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ জমা দিতে আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, আগ্রহী ব্যক্তিগণ সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের 017333004093 এই হিসাব নম্বরে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল নামক অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে বা জমা দিতে পারবেন। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরায় বসবাসরত ছাত্রছাত্রীদের উদ্যোগে সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে বসুন্ধরা। এ নিয়ে এক মতবিনিময় সভায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। গত কদিন দেশের বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ বন্যা কবলিত। বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে বসুন্ধরায় বসবাসরত সাধারণ শিক্ষার্থীরা। তাদের আবেদনে সাড়া দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এ নিয়ে এক আলোচনা সভায় বসুন্ধরায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপ তাদের পাশে থাকায় ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর শিবলি আহমেদ খান ও ডক্টর মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন নিউজ 24-এর জিএম অ্যান্ড হেড অব মার্কেটিং ইয়াসিন পাভেল এবং পকেটের চিফ বিজনেস অফিসার শাহেদ মোহাম্মদ। বসুন্ধরা যে উদ্যোগটা নিয়েছে সেটা অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি। এটা একটা বড় অংশের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে একটা রিপ্রেজেন্টেটিভ থাকলে যেটা হবে যে আপনারা আবার তাদের সাথে বাকি ইয়েদের সাথে কমিউনিকেশন রাখতে পারবেন। আপাতত শুকনা খাবার সহ আরো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের 25,000 প্যাকেটের ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়া এরই মধ্যে 12টি নৌকা ও স্পিড বোর্ডের ব্যবস্থা করেছে বসুন্ধরা গ্রুপ। এ ব্যাপারে নিউজ 24-এর হেড অব মার্কেটিং বলেন, বন্যার্থদের সহযোগিতায় পিছপা হবে না বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরার যে সম্মানিত চেয়ারম্যান উনি বলেছেন যে যেহেতু বসুন্ধরা গ্রুপের আবাসিক ছাত্র তারা একটা কাজ করছে, অতএব আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাদেরকে একটা সহযোগিতা করব এবং এই জন্য প্রাথমিক পর্যায়ে আমরা খুব দ্রুত 25,000 ত্রাণের প্যাকেট আমরা রেডি করেছি। শিক্ষার্থীরা কয়েক দলে ভাগ হয়ে বন্যা দুর্গত এলাকার সাধারণ মানুষের হাতে ত্রাণ পৌঁছাবেন। সকল আয়োজন আজকে রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। আগামীকালকে আমাদের বন্যার্তদের সহায়তায় আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের প্রায়োরিটি বেসিসে যেসব জায়গায় জরুরি প্রয়োজন সেই সব জায়গায় তারা আগামীকালকে থেকে এটা বিতরণ শুরু করে দেবে ইনশাআল্লাহ। এছাড়া বন্যা পরবর্তী সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করবে বসুন্ধরা গ্রুপ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবারের বন্যার অন্যতম কারণ প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা। তারা হঠাৎ করেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিল, একবারের জন্য সতর্ক করেনি। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি
বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভারতে যাওয়ার সময় সিলেটের কানাইঘাটে বিজিবির হাতে আটক হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সীমান্তবর্তী দনা এলাকা থেকে আটকের পর জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে তাকে হস্তান্তর করা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে নানা সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় সমালোচনায় থাকতেন শামসুদ্দিন চৌধুরী মানিক। ইতিমধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। একই অভিযোগে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রবাসে সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী সংবাদে। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 22 আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের শফিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় শেখ হাসিনার সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী সহ 156 জনের নামে ও অজ্ঞাত আরও 120 জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। নিহতের চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারে আবু হানিফ অভিযোগ করেন 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা কাঁচপুরে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র, দেশীয় লাঠিসোঁটা নিয়ে ছাত্র জনতার উপর এলোপাথারি গুলি ছড়ে এতে তার চাচাতো ভাই শফিক মিয়া সিনহা গার্মেন্টসের সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবার জানাবো খেলার সংবাদ। সাকিবের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রমাণ না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলা নিয়ে কোনো বাধা দেখেন না সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। বলেন, সাকিব রাজনীতিতে আসার আগে যা করেছে সেটার কথা ভাবা উচিত। সেখানে আইন বহির্ভূত কিছু করলে বিচার করা দরকার। আর সাকিবের এমন অবস্থার জন্য বোর্ডকেও দায়ী করছেন এই সংগঠক। টাইগার ক্রিকেটের পোস্টার বয় বলা হলেও বিতর্ক পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। ফের আলোচনায় মিস্টার 75। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যার দায়ে 156 জনকে আসামি করে আদাবর থানায় মামলা হয়েছে। সেখানে 28 নম্বর আসামি টাইগারদের সাবেক অধিনায়ক। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে সাকিবের ভবিষ্যৎ নিয়ে। যতক্ষণ পর্যন্ত না আপনি দোষী সাব্যস্ত হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না। এখন সেই মামলাকে কেন্দ্র করে তাকে যদি গ্রেপ্তার বা এই জাতীয় কিছু করা হয় তাহলে এমনিতেই তাই সেই সিন থেকে আউট হয়ে যাবে। অথচ সাকিব চাইলেই জটিলতা থেকে দূরে থাকতে পারতেন। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে ঢোকা ঠিক হয়নি বলে মনে করেন সাবেক এই বোর্ড পরিচালক। ন্যাশনাল টিমের প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া, এমপি হওয়া, এই জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। সুতরাং যখন আপনি খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ। রাজনীতিতে আসার আগে বেশ কিছু অনিয়মের কারণে খবরের শিরোনাম হয়েছেন সাকিব। সেসব খতিয়ে দেখার পরামর্শ খন্দকার জামিলের। শেয়ার বাজার স্ক্যাম এবং অন্যান্য কিছুতে কিন্তু তার নাম এসছে এবং সেটা উনি এমপি থাকার আগেও এসছে। কিন্তু অভিযোগ যদি থাকে যথার্থ নিয়মে তার বিচার হবে, সেটার জন্য উনি শাস্তি পাবেন। অবশ্য সাকিবকে বিশ্বমানের ক্রিকেটার ভাবেন তিনি। সাবেক পরিচালকের দাবি, সাকিবকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি বিসিবি। সাকিবের যে একটা ইমেজ, সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা নত করেছে। সেই ইমেজের সামনে বিসিবি দাঁড়াতে পারে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।